সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসী। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত নবিস্তা আই হেলথ দেখার জন্য। আপনারা জানেন করোনার সংকটের প্রথম থেকেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবিস্তা আই হেলথের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, বিভিন্ন সমাধান আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। করোনার এই সংকটকালে আমাদের অনেক গর্ভবতী মায়েরা আছেন যারা হয়তো ভাবছেন যে শুধুমাত্র টেলিমেডিসিন সেবা নিয়েই গর্ভকালীন সেবাকে পরিপূর্ণ করা যাবে, কিন্তু এখন সময় বদলে গেছে। 4 মাস বাংলাদেশ পার করে ফেলেছে করোনা সংক্রমণের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে গত 4 মাসে যারা একেবারেও ডাক্তারের কাছে আসেননি তারা আসলে এই মুহূর্তে কি করবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশে একটি বড় অংশ কিন্তু গর্ভবতী মায়েরা যারা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় রয়েছেন, যাদের হয়তো গর্ভাবস্থার সাথে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, অথবা অন্য হার্ট ডিজিজের মতো অনেকগুলো রোগ আছে। সেই মায়েরাই আসলে এখন কি করবেন? ঘরে থাকবেন নাকি ডাক্তারের কাছে আসবেন? ডেলিভারি কোথায় করাবেন? টেস্ট করার যদি দরকার হয় তাহলেই বা কোথায় যাবেন? এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা আজকে কথা বলার চেষ্টা করব, এবং আমরা আজকে কথা বলবো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে। আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশের দুজন স্বনামধন্য চিকিৎসক। প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি অধ্যাপক ডাক্তার ফিরোজা বেগম, যাকে মূলত আমাদের এই সমাজ এবং আমাদের যে গর্ভবতী মায়েরা তারা চেনেন একজন কিংবদন্তি হিসেবে, যিনি বাংলাদেশের ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাকে সামনের দিকে নিয়ে গেছেন, সমাধানের পথটি দেখিয়েছেন। অধ্যাপক ডাক্তার ফিরোজা বেগম, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ফিটা ম্যাটার্নাল মেডিসিন সোসাইটি অফ বাংলাদেশ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবিস্তা আই হেলথের আজকের এই আয়োজনে। এছাড়া আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন অধ্যাপক সেহরিন ফরহাদ সিদ্দিকা, যিনি মূলত একজন চিকিৎসক, যিনি হচ্ছে রোগী বান্ধব বলে আসলে পরিচিত। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং অধ্যাপক সেহরিন ফরহাদ সিদ্দিকা আছেন বিভাগীয় প্রধান, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনের সঙ্গেই আজকে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। প্রথমেই আমি ডক্টর ফিরোজা বেগম আপনার কাছে যাব, কিন্তু তার আগে দর্শক আপনাদেরকে একটু মনে করিয়ে দিই আমাদেরকে কিভাবে দেখতে পারবেন। আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে যাবেন, সেখানে আজকে এটি প্রচারিত হচ্ছে সরাসরি। এছাড়া ইউটিউবেও আমরা রয়েছি আপনাদের সঙ্গে। এবং আপনারা যারা প্রশ্ন রাখতে চান, ফেসবুক পেজে গিয়ে আপনার প্রশ্নটি আমাদেরকে রাখতে পারবেন, আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। অধ্যাপক ডক্টর ফিরোজা বেগম ম্যাডাম, আপনার কাছে আসলে প্রথমে জানতে চাই যে করোনা একটি বড় সংকট মানুষের জন্য, তার সাথে গর্ভাবস্থায় আসলে মারা কি করবে কি না করবে এগুলো নিয়ে খুব চিন্তিত থাকেন। সেই জায়গাটায় ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা অর্থাৎ হাই রিস্ক প্রেগন্যান্সি, এটি বলতে আসলে মূলত আমরা কি বুঝি ম্যাডাম? সেই জায়গাটা যদি আপনি একটু পরিষ্কার করে দিতেন। আসলে যে কোনো প্রেগন্যান্সি কিন্তু ঝুঁকিপূর্ণ। কোনো প্রেগন্যান্সি আমরা সুস্থভাবে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কিন্তু বলতে পারি না যে বাচ্চাটা ঠিক মতো হবে কি হবে না, বা কোনো সমস্যা তার প্রেগন্যান্সি পিরিয়ড হবে কি হবে না। কারণ এই সমস্যাটা একদম আর্লি প্রেগন্যান্সি থেকে শুরু করে, যেমন তার মিসক্যারেজ হয়ে যেতে পারে, ঠিক না? তারপরে হচ্ছে ধরো এরপরে যেটা আসতে পারে, তার প্রেশার বাড়তে পারে, যেটা খুব অনেক বেশি প্রেশার বেড়ে সেটাকে আমরা বলতে পারি যে সে প্রি এক্লাম্পসিয়া স্টেজ, ইভেন এক্লাম্পসিয়া স্টেজে চলে যেতে পারে। আবার কিছু কিছু সমস্যা আছে যেটা সে পেশেন্ট আগে জানতো না, যেমন ধরো কিছু হার্টের সমস্যা, সেটা কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডেই ভালো বোঝা যায়। দেখা যায় যে ওই হার্টের সমস্যাটা সে আগে যেভাবে সে ছিল প্রেগনেন্সি পিরিয়ডে, তার হার্টের সমস্যাটা এখন বোঝা যাচ্ছে তার প্রেগনেন্সির জন্য কষ্ট হচ্ছে, কাজে এটা একটা সমস্যা। আবার দেখা যাবে যে ডেলিভারির সময় তার সমস্যা হতে পারে, যে ডেলিভারির সময় হয়তো তার বাচ্চাটা পজিশন ঠিক নাই, হয়তো বাচ্চাটা ঠিক মতো বৃদ্ধি ঠিক মতো হলো না, পেটের পানি কমে যেতে পারে, আগে বাচ্চার পজিশনটা ঠিক মতো না থাকতে পারে, হতে গিয়ে ডেলিভারি হতে গিয়ে সমস্যা হতে পারে, হওয়ার পরে আবার অনেক সময় দেখি আমরা পিপিএইচ হয় বা অধিক রক্তপাত হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এই ধরনের নানান রকম সমস্যা, কিন্তু এগুলো সবই কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির মধ্যে পড়ে। আর করোনার সময় যে প্রেগনেন্সিটা সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। করোনার সময় যদি কোনো মায়ের প্রেগনেন্সি আসে করোনা নিয়ে, সেটাও একটা কিন্তু ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি বলবো প্রেগনেন্সির মধ্যে। তো ম্যাডাম, এখানে আসলে আপনার এক্সপেরিয়েন্স আপনি কি দেখছেন যে এই যে ডায়াবেটিস, প্রেশার, এনিমিয়া ইন প্রেগনেন্সি, এটি কি দিন দিন আপনি বাড়তে দেখছেন? যেদিকে পিপিএইচ অথবা অবস্ট্রাকটেড লেবার কমছে, সেই দিকে কি এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে কিনা? আমাদের দেশে আসলে মাতৃমৃত্যু তো দু কারণে হয়। একটা হচ্ছে আমরা বলি ডাইরেক্ট কজ,
ডাইরেক্ট কজ যেমন আমরা বলি যে অবস্ট্রাক্টেড লেবার, পিপিএস, প্রি এক্লাম্পসিয়া, আর কিছু আছে আমাদের ইনডাইরেক্ট কজ, যেমন বলি ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর হার্টের সমস্যা, এই ধরনের মেডিকেল ডিজঅর্ডার যেটা প্রেগন্যান্সির মধ্যে আসে, এগুলো বলি আমরা ইনডাইরেক্ট কজ। এখন তুমি যেটা বলছো যে এটা বাড়ছে কিনা, এটা বলা খুব কঠিন হবে, কারণ আগে মানুষ ঘরে বসে ডেলিভারি হতো, ডাক্তারের কাছে যেত না, কাজে সে মারা গেলে ওটাকে মানুষ স্বাভাবিক হিসাবে ধরে নিত। এখন ডাক্তারের কাছে যাচ্ছে, একটু সমস্যা হলে ডাক্তার বাড়ির কাছে আছে, উপজেলা লেভেল থেকে সব জায়গায় কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে, স্পেশালিস্ট পাওয়া যাচ্ছে, কাজে মানুষ ডাক্তারের কাছে যাচ্ছে, তার সমস্যাটা এখন কিন্তু ধরা পড়ছে, এবং আমাদের টেকনোলজিও অনেক ডেভেলপ করছে, যে কারণে আমরা বুঝতে পারছি যে তার সমস্যাটা কোথায়, আমরা সহসাই কিন্তু এই সমস্যাটা ধরতে পারি। কাজেই বাড়ছে সেটা বলবো না, তবে যেহেতু ডাইরেক্ট কজ কমে যাচ্ছে, তখন পক্ষান্তরে আমি বলবো ইনডাইরেক্ট কজ, ম্যাটারনাল ডেথের ইনডাইরেক্ট কজটা কিন্তু বেড়ে যাচ্ছে। জি, আমি আবার আসবো আপনার কাছে, অধ্যাপক সেহরিন ফরাজ সিদ্দিকা ম্যাডাম। আপনি যদি একটু করোনার সাথে সম্পর্কিত করে বিষয়টি বলতেন, যে আপনার আগে টেলিমেডিসিনের কথা বললেন, এখন একজন মা যার ডায়াবেটিস প্রেশার কিছু নেই, নর্মাল, তিনি হয়তো আয়রন ক্যালসিয়াম খাবে কিনা ফোনে জানতে পারছেন, কিন্তু যে মাটি প্রিএক্লিমশিয়ায় ভুগছেন, যে মাটির এনিমিয়া আছে অথবা জিডিএম আছে, তার তো একটি রেগুলার ফলো আপ দরকার আছে, এবং 4 মাস পার হয়ে গেছে, অনেকেই কিন্তু 4 মাস ঘর থেকে বের হননি। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের এই মুহূর্তের আসলে মেসেজটি কি থাকছে যারা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মা রয়েছেন? ধন্যবাদ আব্বাসি। যেটা হলো যে আমরা যেরকম মনে করছি যে প্রেগনেন্সিটাকে তো আমরা দুই ভাগই করি, একটা নর্মাল রিস্ক যেটা বলা হয়, প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু একটা রিস্ক পিরিয়ড, তার মধ্যে একটা নর্মাল রিস্ক আছে, আর যেটা কিনা ঝুঁকিপূর্ণ, যেটা কিনা ম্যাডাম জানালেন আমাদেরকে, যেরকম হাইপারটেনশন বলি, ডায়াবেটিস বলি বা অ্যানিমিয়া বলি, এইটা আর নর্মাল প্রেগনেন্সি আমরা কখনোই একরকম করে বলবো না। নর্মাল একটা যদি আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি, সেখানে নর্মাল প্রেগনেন্সি যেরকম প্রতি মাসে একবার করে আসে, হাই রিস্ক প্রেগনেন্সি কিন্তু 2 সপ্তাহ অন্তর অন্তর আসার কথা ছিল। কিন্তু এই করোনাকালীন সময়ে কিন্তু আমরা বলেছি যে না, ইন পার্সন যে ভিজিটটা হবে, সেই ভিজিটটা কিন্তু আমরা প্রতি মাসে একবার, এমনকি 2 মাস পর পর বলি যদি হাই রিস্কের বেলায়। তো সেই জন্য যেটা হয়েছিল যে আমরা এতদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য সেবা দিয়ে গেছি, যারা কিনা সাধারণ প্রেগনেন্সি ছিল তাদেরকে কিন্তু আমরা অনলাইনে চিকিৎসা দিয়েছি, এবং যারা হাই রিস্ক তাদেরকে অন্তত মাসে একবার হলেও আসতে বলেছি, এবং আমরা দেখেছি কিন্তু সে কিন্তু 7 মাস বা 8 মাসে পড়ে গেছেন, এখন কিন্তু তার একটু ঘন ঘন আসতে হবে, তার বাচ্চা ঠিক মতো বাড়ছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। যেরকম ডায়াবেটিস একটা প্রেগনেন্সি যদি থাকে, তার যদি ডায়াবেটিস কন্ট্রোল প্রপারলি না হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পেটে মারা যেতে পারে, বাচ্চা হাইপোক্সিক হয়ে যেতে পারে, বাচ্চা অনেক বড় হয়ে যেতে পারে, সেখান থেকে অবস্ট্রাকটেড লেবার হয়ে যেতে পারে, বা অনেক ধরনের কমপ্লিকেশন, যে ডায়াবেটিস জনিত কমপ্লিকেশন গুলা। আবার যাদের কিনা হাইপারটেনশন আছে, তাদের হয়তো প্রপারলি তাদের ম্যানেজমেন্ট হলো না, সেখান থেকে হয়তো দেখা গেল যে ইম্প্যান্ডিং এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া নামক যে কমপ্লিকেশন, সেটাও হতে পারে। সেই জন্য আমি মনে করছি, এবং আমি সকল মায়েদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা টেলিমেডিসিন অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হবেন, যখনই সমস্যা হয় তখনই আপনি সেটা দেখানোর জন্য সংযুক্ত হবেন টেলিমেডিসিনে। জি, আমি আবার আসবো আপনার কাছে, অধ্যাপক ফিরোজা বেগম ম্যাডাম। অনেকে আছে যে হাই প্রেশার আছে, কারো প্রেশার হয়তো প্রেগনেন্সির আগে থেকে আছে, কাউকে আপনারা বলছেন প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, প্রেগনেন্সিতে তার প্রেশার, এবং সেটি জটিলতায় প্রি এক্লিমশিয়া অনেক সময় হতে পারে। সেই ক্ষেত্রে আসলে ম্যাডাম ঝুঁকিপূর্ণ কি কি চিহ্ন আছে যে জায়গাতে একটা মা হয়তো ভয় পেয়ে যেতে পারেন, বা চিকিৎসকের কাছে তাকে আসতেই হবে, যে এই বিপদ চিহ্নগুলো যদি উনি দেখতে পান? আসলে যেটা হচ্ছে যে হাই রিস্ক প্রেগন্যান্সি কিন্তু আসলে টেলিমেডিসিনে চিকিৎসা দেওয়ার ব্যাপার না, যাবে না। হাই রিস্ক প্রেগন্যান্সি অবশ্যই পেশেন্টকে আসতে হবে, হয়তো সেটা আমরা ফ্রিকোয়েন্সি একটু কমাতে পারি। হাই রিস্ক প্রেগন্যান্সি যেটা আমরা বলি যে 20 সপ্তাহের পরে এটা কিন্তু 2 সপ্তাহ পর পর আসার কথা, এবং 28 সপ্তাহের পরে প্রতি সপ্তাহে আসার কথা। সেক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সিটা বাড়াইয়া, যেটা 2 সপ্তাহ, সেখানে আমি 3 সপ্তাহ বলতে পারি। কারণ এই হাই রিস্ক প্রেগন্যান্সি কোনটা বাচ্চা ছোট হয়ে যাবে, কোনটা বাচ্চা পেটের মধ্যে মারা যাবে, এটা যদি মনিটরিং না করা যায়, সেখানে আল্ট্রাসাউন্ড মনিটরিং লাগে, ডপলার লাগে, কাছে পেশেন্টকে অবশ্যই আসতে হবে। আর এখন তোমার যেটা কোশ্চেন, সেটা হচ্ছে যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ অনেক সময় পেশেন্টের আগে থাকতে থাকে, পেশেন্ট জানে না, সেটাকে আমরা বলি যে ক্রনিক হাইপারটেনসি।
এই পেশেন্ট যদি 20 সপ্তাহের মধ্যে আমাদের কাছে আসে, আমরা যদি দেখি তার প্রেশার 140 নিচে 90 অথবা তার বেশি, তাহলে আমরা তাকে কিন্তু ধরে নিব যে উনি আগে থাকতেই হাইপারটেনসিভ ছিলেন। অনেক সময় পেশেন্টরা হাইপারটেনসিভ থাকে এবং তারা ক্রনিক হাইপারটেনসিভ যাদেরকে আমরা বলি ওষুধ খাচ্ছে, তখন সেই সমস্ত পেশেন্ট কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের কাছে আসবে না, আমাদের কাছে আসবে প্রেগনেন্সির আগে, যাতে করে উনি কি ওষুধ খাচ্ছে, ওনার প্রেশারটা এখন কিরকম, ওনার আর কোনো অর্গানের সমস্যা আছে কিনা, বিশেষ করে কিডনির সমস্যা আছে কিনা, অন্য কোনো হার্টের কোনো সমস্যা আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। আর এছাড়া প্রেগনেন্সি পিরিয়ডে কিছু হাইপারটেনশন আসে, একটা হচ্ছে আমরা বলি জেস্টেশনাল হাইপারটেনশন, যেটা ওই জেস্টেশনাল ডায়াবেটিসের মতো প্রেগনেন্সির শেষের দিকে আসে, আবার প্রেগনেন্সি হওয়ার পরে, ডেলিভারি হওয়ার পরে ওটা ভালো হয়ে যায়, হয়তো 6 উইকস বা 8 উইকসের মধ্যে। আর যেটা প্রিএক্লাম্পসিয়া, এই পেশেন্টগুলো কিন্তু শুধু যে ব্লাড প্রেশার বাড়ে সেটা না, তার যে কোনো অর্গান ইনভলভমেন্ট হতে পারে, যেমন তার লিভার ইনভলভমেন্ট হতে পারে, তার কিডনি হতে পারে, তার হার্ট হতে পারে, তার ব্রেন হেমোরেজ হতে পারে, তার অনেক ধরনের সমস্যা হতে পারে। এবং এই পেশেন্টগুলো কিন্তু এর মধ্যে 25% পেশেন্টের কিন্তু হাইপারটেনশন, সে সারা জীবনের জন্য হাইপারটেনসিভ হয়ে যাবে। দেখা যাবে যেটা আমি বললাম যে 6 উইকস বা 8 উইকসের মধ্যে প্রেশার নর্মাল হয়ে যাবে, এই পেশেন্টগুলোর মধ্যে কিন্তু প্রেশারটা এই 25% কেসে কিন্তু প্রেশার নর্মাল হয় না। জি, এক্ষেত্রে ম্যাডাম আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আরেকটি বিষয়, যে ঝুঁকিপূর্ণ চিহ্ন, অর্থাৎ কি কি চিহ্ন অথবা কি কি সিমটম যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ হতে পারে, বাসায় অবস্থানকালে কোনো মা যদি সেটি দেখেন তাহলে তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে, এই জায়গাটা যদি একটু পরিষ্কার করতেন প্রফেসর ফিরোজা বেগম ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে যে সাধারণত দেখা যায় যাদের প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করে, অনেক পেশেন্টরাই কিন্তু আগে থাকতে দেখা যাবে হাতে পায়ে পানি আসে, একটু একটু পানি আসতে পারে, কিন্তু বেশি যদি পানি এসে যায় যে একদম চাপ দিলে ওটা ডেবে যাচ্ছে, বা হাতে ঝিনঝিন করছে, পায়ে ঝিনঝিন করছে, এছাড়া সে যদি বুকের ভিতরে ব্যথা ফিল করে, যেটা আমরা বলবো যে গ্যাস্ট্রিকের ব্যথার মতো ওই ধরনের ব্যথা, চোখে ঝাপসা দেখা, এই ধরনের সমস্যা যদি হয়, এবং তার প্রেশার যদি বেড়ে যায়, তার কিন্তু ঘাড়ে ব্যথাও হবে। তারপরে এর একটা স্টেজে গিয়ে পেশেন্টের কনভালশন হতে পারে, কিন্তু কনভালশনের আগের স্টেজেই পেশেন্টকে ডাক্তারের কাছে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু অনেক সময় লাইফ সেভ করা যায় না, কারণ একটা কনভালশনে ইন্টারনাল ব্রেন হেমোরেজ হতে পারে, এবং এটা একটা কনভালশনেই কিন্তু একটা পেশেন্টের মৃত্যু ঘটাতে পারে। কাজেই আমরা চাই পেশেন্টরা একটু সমস্যা বুঝতে পারলেই যেন অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেয়। জি ম্যাডাম, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। অধ্যাপক সেলিম ফারাজ সিদ্দিকা ম্যাডাম, এখন আমরা একটা জিনিস খুব দেখছি, সেটি হচ্ছে যে প্রেগনেন্সি হলেই ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়, কারো কারো একেবারে কনফার্ম ডায়াবেটিস। এই জায়গাটায় আসলে আপনাদের এক্সপেরিয়েন্সে কি মনে হয় যে হঠাৎ করে এই প্রেগনেন্সিতে ডায়াবেটিস, এই যে শতাংশের হারটা, এটা কেন হঠাৎ বেড়ে গেল? আসলে বিষয়টা হঠাৎ বেড়ে গেল আমি ঠিক বলবো না। যে প্রথম কথা হলো যে অনেকেই কিন্তু আছেন যাদের হয়তো আগেই ডায়াবেটিস ছিল, কিন্তু সেটা হয়তো উনি আগে পরীক্ষা করে দেখেননি, আর যেহেতু পরীক্ষা করে দেখেননি বলে জানতেন না, এবং প্রেগনেন্সিতে আমরা শুরুতেই কিন্তু একটা ব্লাড সুগার করে দেখে গেল যে তার ব্লাড সুগারটা বেশি। আমরা যদি ডেফিনেশনে বলি যে যখনই ব্লাড সুগার প্রথমই প্রেগনেন্সিতে ডায়াগনোসিস, বাই ডেফিনেশন বলা হয় যে প্রথম শনাক্ত হলো প্রেগনেন্সিতে, সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। তো বাই ডেফিনিশন তাকে হয়তো আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, কিন্তু সে কিন্তু মূলত ডায়াবেটিস ছিল, সেটা হলো একরকম। আর এছাড়াও আমরা যেটা বলি যে এখন ডায়াবেটিস ইন প্রেগনেন্সির সংখ্যাটা বেড়ে গেছে, এটা একটা হতে পারে যে এখন যে আমাদের ম্যারিটাল এইজ, যেটা এইজটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আমাদের স্ট্রেসফুল লাইফ অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেটাও একটা কথা। তার সাথে প্রেগনেন্সির সাথে যে আদার যে ইগুলো আছে, রিস্ক ফ্যাক্টরস গুলো আছে, যেরকম মাল্টিপল প্রেগনেন্সি, তারপরে হলো ওভুলেশন ইন্ডাকশন করে যে বাচ্চা হওয়া, তারপরে ইনফার্টিলিটি, তাও এটার সংখ্যাটা বেড়ে গেছে। এবং এটা জি, কিন্তু এখানে যদি একটু আপনি স্পেসিফিক করে হ্যাঁ, দিতেন ম্যাডাম, যে একজন মা তার আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল, আফটার দ্য ডেলিভারি ডায়াবেটিস নেই, সেক্ষেত্রে পরবর্তী প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার চান্স কতটুকু, এবং আগের প্রেগনেন্সির কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে পরবর্তী প্রেগনেন্সিতে ডায়াবেটিস হতে পারে? প্রথমত যে কিছু রিস্ক ফ্যাক্টর কিন্তু আমরা আসলেই বলি, যে যেরকম আগের প্রেগনেন্সিতে তার অ্যাবর্শন হয়েছিল, বারবার অ্যাবর্শন হয়ে যাওয়া, অথবা তার ইন্ট্রাইউটেরাল ফিটাল ডেথ ছিল, যে বাচ্চা পেটে মারা গেছিল, এরকম যদি হয়ে থাকে, বা যেই মাটার বারে বারে ইনফেকশন হয়,
রিকারেন্ট অ্যাটাক হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বালোভেজাইটিস হচ্ছে, অথবা তার আগের প্রেগনেন্সিতে অনেক বড় বাচ্চা হয়েছিল, সেটা হয়তো জানি না, অনেক পানি বেড়ে গেছিল বা হতে গিয়ে মারা গেছিল। এইসব জিনিসগুলো কিন্তু আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর, যে যাদের কিনা প্রেগনেন্সি হয়তো বা জেস্টেশনাল ডায়াবেটিস আগে ছিল সেটা আমরা জানতাম না, অথবা কিছু কিছু পেশেন্ট আছে যাদের আগের প্রেগনেন্সিতে তাদের জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, সেক্ষেত্রে আমরা বলি যে এই প্রেগনেন্সিতে আরো 10% চান্স বেড়ে যায়। নর্মালি জি অ্যাকচুয়ালি আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস যেটা মানে প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, এটার কিন্তু রেঞ্জটা অনেক হাই। কেউ বলে যে এটা প্রায় 5 to 10%, কেউ বলে 20, এটা কিন্তু আপ টু 30% পর্যন্ত হতে পারে, এটা জি রেঞ্জ কিন্তু ম্যাডাম, অনেক আপনার বেশি। কাছে একজন প্রশ্ন করেছে যদি কেউ ডায়াবেটিস জি। জানতে চায় প্রেগনেন্সিতে, তাহলে আসলে হুম। যদি দুটো বা একটি টেস্ট করতে হয় কোনটি উনি করবেন? আচ্ছা, প্রেগনেন্সির কোন সময় এটা হলো কথা। যদি একদম শুরুতে প্রেগনেন্সির শুরুতে যদি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা হয়তো করা সম্ভব হয় না। জি সেক্ষেত্রে হয়তো পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার একটা করলো। এটার সাথে জি হিমোগ্লোবিন A1C আছে একটা, যেটা কিনা একটা রেকর্ড দিয়ে বলে দিবে গত 3 মাসে তার ব্লাড সুগারটা কেমন ছিল। তাহলে জি বলা হয় যে হিমোগ্লোবিন A1C যদি বেশি থাকে তাহলে বোঝা গেল যে সে ডায়াবেটিক। একটা জি মানুষের তো একটা সিঙ্গেল ব্লাড সুগার তো এমনিতে বেশি হতে পারে। জি যদি তার ফার্স্ট ট্রাইমেস্টারের পরে যদি হয়, তাহলে আমরা কিন্তু বলি যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, তার মানে হচ্ছে একটা ফাস্টিং ব্লাড সুগার করে এবং 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তার 2 ঘন্টা পরে তার ব্লাড সুগার দেখা হয়। যদি হুম, ফাস্টিংটা 6.1 এর বেশি থাকে, অথবা আফটার গ্লুকোজের পরে যদি 7.8 এর বেশি থাকে, অথবা হিমোগ্লোবিন A1C যদি 6.1 এর বেশি থাকে, তখন আমরা মনে করি যে এটা ডায়াবেটিস। জি আমি আবারও আসবো আপনার কাছে। প্রচুর দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তাদের উত্তরগুলো দিব। আপনারা যদি একটু সংক্ষেপে বলেন তাহলে প্রচুর প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। আমি ফিরোজা বেগম ম্যাডামের কাছে আসতে চাই। মাসুদ রানা তার বউ ওয়াইফ সম্পর্কে লিখেছেন যে আমার বউয়ের 5 মাস চলছে কিন্তু তার আগে থেকে অ্যাজমা আছে। তার বয়স 22 বছর, এখন মাঝে মাঝে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। এই বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি ফিরোজা বেগম ম্যাডাম। অ্যাজমার জন্য সে অ্যাজমার ওষুধ নিতে পারে। ইনহেলার যেগুলো তাকে অ্যাজমার জন্য ডেফিনেটলি উনি একজন চেস্ট স্পেশালিস্টকে দেখান, যারা এই যে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে কাজ করে। এরা সাধারণত বিভিন্ন ধরনের ইনহেলার দেয়। ইনহেলারটা কিন্তু প্রেগনেন্সিতে সেফ। আর কিছু কিছু আছে যে আমরা অ্যান্টি স্পাজমোটিক এমনিও কিছু মানে অ্যাজমার জন্য যে ব্রঙ্কোডাইলেটর আমরা কিছু দেই। তবে বেস্ট হচ্ছে যে প্রেগনেন্সি এখন যত ডেট অ্যাডভান্স হবে, 5 মাস তো এখন ভালো, 8 মাস 8.5 মাস যখন হয়ে যাবে, তখন দেখা যাবে যে বাচ্চাটা বড় হচ্ছে এবং ডায়াফ্রামের উপরে ওই জরায়ুটার প্রেশারের জন্য ওনার কিন্তু শ্বাসকষ্ট আরো বাড়বে। কাজেই ওনাকে কিন্তু যেটা রেসপিরেটরি মেডিসিনের ডাক্তারের সাথেও যোগাযোগ করতে হবে এবং ফিটোম্যাটার্নাল মেডিসিন স্পেশালিস্টের কাছেও যেতে হবে। এই জন্য যে এই বাচ্চাটার কিন্তু গ্রোথ কম হতে পারে, গ্রোথ কম হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি, কারণ অক্সিজেনেশন সে মায়ের কাছ থেকে অতটা পাবে না। অ্যাজমা রোগীর তুমি জানো যে অক্সিজেনেশনের সমস্যা হয়, কাজেই এটা একটু খেয়াল রাখতে হবে। জি ম্যাডাম, আপনার কাছে আরো একজন প্রশ্ন করেছেন। আপনারই পেশেন্ট, তিনি বলছেন যে তিনি ল্যাবেটালল খেতেন ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য, এখন প্রেগনেন্সির 32 সপ্তাহ চলছে, কিন্তু ল্যাবেটালল খাওয়ার পরও তার ব্লাড প্রেশার এখন উপরেরটা 150, নিচে 100। এক্ষেত্রে আসলে উনি এই মুহূর্তে কি করতে পারেন? কারণ উনি এমন একটি জায়গায় আছেন ওয়ারিতে যেটি লকডাউন করা আছে, ওনারা সহজে বের হতে পারছেন না। না, ডাক্তারের কাছে আসতে গেলে লকডাউন অবস্থায়ও কিন্তু রোগীরা আসতে পারবে, কারণ ওনার যদি প্রেশারটা বাড়ছে, ওনাকে হয়তো আমার সেকেন্ড অ্যান্টিহাইপারটেনসিভ আর একটা অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা নিফিটেপিন বলি, উনি নিফিটেপিন খেতে পারে, কিন্তু প্রেশারটা কমপক্ষে ডেইলি 2 বার ওনাকে মাপতে হবে। কারণ জি প্রেশার যদি খুব কমে যায়, উনি ওষুধ খেয়ে প্রেশার যদি খুব কমে যায়, যেমন ধরো 100/70 অনেকে বানায় ফেলে, তাহলে কিন্তু বাচ্চার অক্সিজেনেশনের সমস্যা হবে। আবার জি যদি প্রেশার, যে প্রেশার আছে এর থেকে যদি বেড়ে যায়, 160 110 যদি উঠে যায়, তাহলে দেখা যাবে যে অনেক সময় কনভালশনও শুরু হয়ে যেতে পারে, অথবা এর থেকে কম প্রেশারেও কিন্তু অনেকের কনভালশন হয়। কাজে ওনার জি কিন্তু আসতে হবে। বাসায় জি বসে প্রেশারের চিকিৎসাটা আসলে খুব যুক্তিসঙ্গত না। জি আরেকটা প্রশ্ন আপনার জন্য আছে ম্যাডাম। সুলতানা নাহিদা মর্তুজা, সে জানতে চেয়েছে গর্ভবতী নারী কি কোনো ধরনের ব্যথার ওষুধ খেতে পারবে? স্পেশালি উনি এখানে ইনফ্লামের নামটি উল্লেখ করেছেন। যতটা ইনফ্লামটা না খেলেই ভালো। যে কোনো পেইন কিলার আমরা বলি আসলে যে কোনো ওষুধেই গর্ভাবস্থায় যতটা অ্যাভয়েড করা যায় ভালো। শুধুমাত্র ভিটামিনস গুলো, সেটা আবার বি ভিটামিনস আমরা খেতে বলি, সি ভিটামিনসও খেতে পারে, তবে কোনো ভিটামিনস, এ ভিটামিন যেমন বেশি খেলে ক্ষতি হয়। আর ইনফ্লাম যেটা আমরা বলছি, ওনার যদি বেশি পেইন হয় উনি প্যারাসিটামল খেতে পারে, উনি গরম শেক নিতে পারে, ইনফ্লামটা ওনার অ্যাভয়েড করা ভালো।
জি, আপনাকে ধন্যবাদ। প্রফেসর সেরিন সিদ্দিকা ম্যাডাম, আপনার কাছে খুব মজার মজার কিছু প্রশ্ন আছে। বাহারউদ্দিন উনি প্রশ্ন করেছে, আমার স্ত্রীর দুটো সিজার হয়েছে, আমার 2 ছেলে, এখন মেয়ের জন্য আমরা তৃতীয় বাচ্চা নিতে চাচ্ছি, এক্ষেত্রে কি নেওয়া যেতে পারে কিনা? আমি বলবো মোস্ট ওয়েলকাম, অবশ্যই উনি নিতে পারবেন। এবং কথা শোনা যাচ্ছে? জি, এটা অনেকেই মনে করে যে 2টা প্রেগনেন্সি সিজারিয়ান সেকশন হয়েছে, এখন বোধহয় নেওয়া সম্ভব না, কিন্তু আমার জবাব হচ্ছে অবশ্যই নিতে পারেন। উনি আগেই দেখে নেবেন তার আদৌ কোনো সমস্যা আছে কিনা, কি কারণে সিজারিয়ান সেকশনটা হয়েছিল, আগের যে সিজারিয়ানটা সেকশন হয়েছিল তখন কি কোনো কমপ্লিকেশন হয়েছিল কিনা, এই জিনিসগুলো সমস্ত তথ্যগুলো ডাক্তারের কাছে দিবেন। এবং জি, আপনি প্রথমে একটা পরীক্ষা করে নেবেন, যদি ডাক্তার মনে করেন যে আপনার আগের চিকিৎসার পরে এখন এটা সম্ভব, সেক্ষেত্রে অবশ্যই আপনি নেওয়া থার্ড যাবে। টাইম জি, প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারবেন। জি, বৃষ্টি আপনার কাছে প্রশ্ন করেছে, তার 7 মাস চলছে প্রেগন্যান্সি, সে আয়রন এবং ক্যালসিয়াম খাচ্ছে কিন্তু ভিটামিন খাচ্ছে না, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ভিটামিন না খেলে? প্রফেসর সেরিন সিদ্দিকা ম্যাডাম। মনে হয় শুনতে প্রবলেম হচ্ছে। ফিরোজা ম্যাডাম, আপনি যদি প্রশ্নটির উত্তর না, দিতেন। ভিটামিনস তো আসলে আমাদের খাবারের মধ্যে, আমাদের শাকসবজি যেটা আমরা খাই ডেইলি, আমরা যে খাবার যেগুলো খাচ্ছি, ফল খাচ্ছি, সেটার মধ্যে ভিটামিনস থাকে। কিন্তু এখন খাবারের মধ্যে তুমি যেটা খাও এবং আমার রিকোয়ারমেন্ট যেটা, সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। আমরা জি, খাবার যেটা খাই, আমরা সিদ্ধ করে খাই, অনেকক্ষণ ধরে রান্না করে খাই, কাজে ভিটামিনস কিন্তু ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায়। সেটার জন্যই আমরা আসলে ভিটামিনস অ্যাড করি ডেইলি। তার মানে প্রেগন্যান্সি পিরিয়ডে অ্যাটলিস্ট আমি প্রেফার করি। আমি জি, সবার কথা জানি না, কিন্তু জি, আমি প্রেফার করি ভিটামিনস। জি, প্রেগন্যান্সি ভিটামিনস বলে এক ধরনের ভিটামিনস পাওয়া যায়, যে জি, শুধুমাত্র প্রেগন্যান্সি পিরিয়ডে। ওটার মধ্যে শুধুমাত্র যে বি ভিটামিনস সেটা না, ওটা ইট ইজ এ কম্বিনেশন অফ মেনি ভিটামিনস। তো জি, ইনগ্রেডিয়েন্টস অনেক থাকেন, জিঙ্ক থাকে, কাজে ওগুলো পেশেন্টের জন্য, বাচ্চার জন্য হেল্পফুল হয়। জি। সেরিন ম্যাডাম, আপনার কাছে নুসরাত জাহান নিহা একটি প্রশ্ন করেছে যে তিনি যদি ক্যালসিয়াম না খান প্রেগন্যান্সিতে, তাহলে কি তার কোনো প্রবলেম হতে পারে কিনা? অবশ্যই ক্যালসিয়াম না খেলে অনেকে মনে করেন বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। আসলে বাচ্চার থেকেও বেশি ক্ষতি যেটা হয় সেটা নিজের, এবং সেটা কিন্তু লোকোমোটর সিস্টেম বলা হয়, যে হাড়গুলা আর কি, যেটা হাড়গুলো দুর্বল হয়ে যায় এবং অনেক ব্যথা, ব্যাকএক, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। সুতরাং ক্যালসিয়াম অনেকেই আছে যে অনেক বড় ট্যাবলেট খেতে পারছে না, যদি এই ট্যাবলেট না খেতে পারে, এক ধরনের ট্যাবলেট কিন্তু যেটা আছে ডিফারভিসেন্ট ট্যাবলেট, যেটা কিনা পানির সাথে গুলিয়ে খাওয়া যায়, ওটা ট্রাই করতে পারে। সেটাও যদি খেতে না পারে, তাহলে আমি মনে করবো দুধ বা দুধ জাতীয় খাবারগুলো, যেরকম দই খেতে পারে, ছানা খেতে পারে, পনির খেতে পারে, এইসব খাবারগুলো কিন্তু অবশ্যই খেতে হবে। টোটাল তার রিকোয়ারমেন্ট কিন্তু 1500 থেকে 2000, তার মানে 2 গ্রাম পর্যন্ত হচ্ছে তার রিকোয়ারমেন্ট। তো জি, আমার একটা, আমরা যে ট্যাবলেট দিই সেটাতে থাকে মাত্র 500, তাহলে 2টা ট্যাবলেট খেয়ে এরপরও কিন্তু তাকে দুধ বা দুই জাতীয় খাবার খেতে হয়। আর কেউ যদি একেবারে খেতে না পারে, তাহলে কিন্তু তার সেইটা মিলে খাবারের সাথে কিন্তু সেটা গ্রহণ করতে হবে। জি। আমি আবার আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত নোবেস্তা আই হেলথ। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন স্বনামধন্য চিকিৎসক, বাংলাদেশের ফিটো ম্যাটার্নাল মেডিসিনের পথিকৃৎ অধ্যাপক ডাক্তার ফিরোজা বেগম এবং রোগী বান্ধব চিকিৎসক অধ্যাপক সেহরিন ফরাজ সিদ্দিকা। আপনাদের অনেক প্রশ্ন আমরা পাচ্ছি, আমাদের কনসালটেন্টরাও চেষ্টা করছেন যত দ্রুত উত্তর দিয়ে সর্বোচ্চ প্রশ্নের উত্তর দেওয়া যায়। অধ্যাপক সেহরিন ফরাজ সিদ্দিকা ম্যাডাম, আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছেন বাবলি, তার 33 সপ্তাহ চলছে প্রেগন্যান্সির, বাচ্চার ওজন 1878 গ্রাম, এটা কি ঠিক আছে? এবং হিমোগ্লোবিনের মাত্রা আছে 10.4। আর দ্বিতীয় প্রেগন্যান্সিতে যদি উনি সিজার করতে চান, সেটি আসলে কত সপ্তাহে করলে ভালো হয়? প্রথমত যে ওর যে প্রথম যে কথাটা বললেন যে তার ওজন হচ্ছে 1800, না যেটা আমি জি, শুনেছিলাম জি, 1800। তো 1833 সপ্তাহ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো ওজনটা কিছুটা কম। তো এইটা হতে পারে আইএলজিআর, এটা এমনও হতে পারে যে তার মিস্টেকেন ডেট। তাহলে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে প্রথম আলট্রাসোনোগ্রাফির সাথে তার যে ডেট টেটে মিলেছে কিনা। আর তা যদি না হয়, এটা একটা হতে পারে লো বার্থ ওয়েট বেবি, অনেকের হয় যাদের কিনা জন্মের ওজনটা কিছুটা কম থাকে, অথবা তার কোনো অন্য কোনো কারণে, যেরকম তার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এনিমিয়ার। উনি তো যেটা বললেন তার হিমোগ্লোবিন 10, তার মানে সে কিন্তু কিছুটা হলো এনিমিক, যদিও বলা হয় ডাব্লিউএইচও ক্রাইটেরিয়াতে আপ টু 10 পর্যন্ত বলা হয়, কিন্তু আমরা 10 এর নিচে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এনিমিক বলি। আমার কাছে মনে হয় যে ওনার আয়রন জাতীয় এবং ভিটামিন এইসব ওষুধগুলো খাওয়া উচিত এবং তার দেখা উচিত। এবং ওনার এখন থেকে সিরিয়াল আলট্রাসোনোগ্রাফি করতে হবে, যেটা কিনা 2 থেকে 3 সপ্তাহ অন্তর অন্তর করে দেখতে হবে বাচ্চার ওজনটা কি ঠিক মতো বৃদ্ধি পাচ্ছে কিনা। সেইভাবে দেখে যদি আইজিআর হয়, তাহলে আইজিআর এর চিকিৎসাটা একরকম হবে, যদি লো বার্থ ওয়েট হয় তাহলে আরেক রকম হবে।
আর সিজারিয়ান সেকশনের বিষয়টা হলো যে প্রথম যদি সিজারিয়ান সেকশন থাকে, দ্বিতীয়বার যে সিজারিয়ান সেকশন হয়, আমরা অন্তত বলি যে এইজ অফ ম্যাচুরিটি যেটা 37 কমপ্লিটেড উইকস এর পরে করাটাই ভালো, বাট এটা প্রেফারেবল 38+ উইকস হয়ে গেলে, কারণ ওই সময়টাতে অনেক রকম ভিটামিনস, মিনারেলস এবং ইমিউনোগ্লোবুলিন যেটা মায়ের কাছ থেকে বাচ্চার যায়, যেটা কিনা বাচ্চাকে সারা জীবন ইমিউনিটিটা কন্টিনিউ করতে পারে, সেই জন্য আমি মনে করি 38+ হয়ে যাওয়াটাই বেশি প্রযোজ্য। আমি আবার আসবো আপনার কাছে। অধ্যাপক ফিরোজা বেগম ম্যাডাম একজন প্রশ্ন করেছেন যে তার শি ইজ আ নোন কেস অফ এসএলই, সিস্টেমিক লিউপাস ইরাইথোমেটাস, এবং এটার জন্য উনি ওষুধও নিচ্ছেন। এই মুহূর্তে উনি আসলে প্ল্যান করছেন ফর দ্য প্রেগন্যান্সি। এক্ষেত্রে প্রেগন্যান্সি প্ল্যান করার সময় ওনার আসলে কোনো ধরনের ওষুধ শুরু করতে হবে কিনা বা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? উনি তো ডেফিনেটলি একজন এসএলই রিউমাটোলজিস্টের আন্ডারে থাকার কথা। এসএলই পেশেন্ট গুলোকে আমরা যেটা বলি, যেটা শুধুমাত্র অবস্টেট্রিশিয়ান দেখবে না, এটা কম্বাইন্ড ট্রিটমেন্ট হবে ইন কোলাবোরেশন উইথ এ রিউমাটোলজিস্ট, এবং এখানে আমাকে দেখতে হবে যে উনি এখন রেমিশন ফেজে আছে কিনা। এসএলইর পেশেন্ট অ্যাক্টিভ যখন ডিজিজ থাকে তখন সে প্রেগন্যান্সি নিতে পারবে না, রেমিশন ফেজে আছে কিনা সেইটা দেখতে হবে, এবং সেটার জন্য কিছু টেস্ট আছে, সেটা করে যদি উনি রেমিশন ফেজে থাকে তাহলে উনি বাচ্চা নিতে পারবে। কিন্তু এক্ষেত্রে বাচ্চা নিলেও আমরা যেটা বলি, সাধারণত এখানে যেটা হয় যে আইইউজিআর বেবি হতে পারে, এদের প্লাসেন্টা ছোট হয়, এদের কিছুটা ভাস্কুলার ক্লট ফরমেশন হওয়ার পসিবিলিটি থাকে, কাজেই এদেরকে আমরা ইকোস্প্রিন টাইপের ওষুধ আমরা বলি, এবং সেটা শুরু করতে হয় 12 to 16 উইকসের মধ্যে। এবং অনেক সময় আমরা ব্লাড যাতে থিনার এই টাইপের আমরা ইনজেকশনও বলি। এখন সেটা ডিপেন্ড করবে ওনার অবস্থাটা কিরকম, ওনার ইউট্রেন আর্টারিতে ব্লাড ফ্লো কিরকম আছে, তার বয়স কত, সবকিছুর মধ্যে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, উনি রেমিশন ফেজে না থাকলে ওনার বাচ্চা নিলে এটা আইদার অ্যাবর্শন হয়ে যাবে, অথবা দেখা যাবে যে মিড প্রেগনেন্সিতে এসে এটা আইইউডি হওয়ার পসিবিলিটি আছে। জি, ফিরোজা বেগম ম্যাডাম ইসমত জাহান আমাদেরকে প্রশ্ন করেছে যে তার বয়স 28 বছর, এর আগে 4বার প্রেগনেন্ট হয়েছিল, 4টি প্রেগনেন্সি লস হয়ে গেছে। প্রথম দুটো লস হয়েছে 8 থেকে 10 সপ্তাহের মধ্যে এবং পরের দুটো লস হয়েছে 12 থেকে 14 সপ্তাহের মধ্যে। এক্ষেত্রে উনি যাবতীয় সব পরীক্ষা করিয়েছেন, টট স্ক্রিনিং করিয়েছেন, ওনার হাজবেন্ডের কারো ডায়াবেটিস নাই, ক্যারিওটাইপও নর্মাল হচ্ছে। এখন উনি প্রশ্ন রেখেছেন যে তাহলে এটি কেন বারবার হচ্ছে, এবং এক্ষেত্রে ওনার একটি স্পেসিফিক প্রশ্ন ছিল যে এক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা কোনো হেপারিন ইনজেকশন এগুলো কি প্রেগন্যান্সির প্ল্যানের সময় থেকে শুরু করার কোনো বিষয় রয়ে গেছে কিনা? আসলে উনি শুধু ক্যারিওটাইপ করলে কিন্তু ক্রোমোজোমাল, আমরা ফার্স্ট ট্রাইমাস্টার প্রেগন্যান্সি যেগুলো নষ্ট হয়ে যায় আমরা বলি 80% হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি কিন্তু সব ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি তোমার ক্যারিওটাইপে বোঝা যাবে না। ক্যারিওটাইপ হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার, আমার নাম্বার কত ক্রোমোজোম সেটা দেখি, এবং বড় কিছু লস যদি হয় ক্রোমোজোমের সেটা বোঝা যায়, কিন্তু যেটা সাব মাইক্রোস্কোপিক বা ছোট লস যেটা, এটা কিন্তু ক্যারিওটাইপে বোঝা যায় না অনেক সময়। কাজেই এখানে নিয়ম ছিল যে ওনার যে প্রেগনেন্সির সময় যে প্রোডাক্টটা বের হলো, সেই প্রোডাক্টটা যদি আমরা ক্যারিওটাইপ করতে পারতাম তাহলে প্রোডাক্টের মধ্যে কোনো ডিফেক্ট ছিল কিনা সেটা আমরা দেখতে পেতাম। সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। এই পেশেন্টের এসএলই আছে কিনা সেটা আমাদের দেখা উচিত, তার হিডেন ডায়াবেটিস আছে কিনা সেটা আমাদের দেখা উচিত। কাজে এই ধরনের অনেকগুলো জিনিস কিন্তু আমাকে আগে এক্সক্লুড করতে হবে। তার ইউট্রাইন কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখা উচিত, তার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে কিনা সেটা দেখা উচিত। কারণ আমি না জেনে তাকে আমি ইকোস্প্রিন বা ব্লাড থিনার দিব, এটা তো আসলে জাস্টিফাইড না। কি কারণে হচ্ছে সেটা আমার বুঝতে হবে, যে উনি ভবিষ্যতে বাচ্চা, ওনার কি ক্রোমোজোমাল ডিফেক্ট, ওনার কি স্পার্মে ডিফেক্ট আছে কিনা, অথবা ওনার ওভামে ডিফেক্ট আছে কিনা, যে কারণে একটা এমব্রায়ো যেটা তৈরি হচ্ছে সেটা একটা ফল্টি এমব্রায়ো তৈরি হচ্ছে। এটা আমাদের কিন্তু সবকিছুই দেখতে হবে। আমি আবার আসবো আপনার কাছে, প্রফেসর সিদ্দিকা ম্যাডাম। আপনার কাছে একজন প্রশ্ন করেছে নুসরাত জাহান যে তার ইউরিনে প্রচুর জ্বালা পোড়া হয় এবং যখন ইউরিন পাস করে প্রচন্ড ব্যথা হয় এবং সাদা স্রাবেরও সমস্যা আছে। এক্ষেত্রে আমরা জানি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রেগন্যান্সিতে অনেক কমন। এটি আসলে প্রেগন্যান্সিতে কেন কমন এবং কি করলে আসলে রোগীরা ভালো থাকতে পারবেন? প্রথম কথা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা খুব কমন একটা জিনিস। আর এখন তো আসলে খুব গরমের সময় পানি কম খাওয়া হচ্ছে, সব মিলিয়ে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা খুব বেশি হয়। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে আমরা যে ইউরিনে জ্বালা পোড়া হয়, একটু গন্ধযুক্ত ইউরিন হয়, এটা হতেই পারে। কিন্তু এদের সাথে কিন্তু আপনি আরেকটু কথা বলেছেন যে আপনার একটা স্রাবের কথা বোধহয় বলেছেন না আব্বাসি? জি, শারমিন আব্বাসি উনি কি কোনো স্রাবের কথা বলেছে? সে লাইনে আসলে খুব
গন্ডগোল হচ্ছে। তো জি, যদি এটা হয়, গন্ধযুক্ত কোনো স্রাব যদি হয়, সেটাকে আমরা বলি ভালভোভাজাইনাইটিস। তো এই দুইটা জিনিসের জন্যই কিন্তু প্রথমত যে আপনার চিকিৎসাটা দ্রুত নিতে হবে, কারণ ইউরিনারি ইনফেকশন যদি প্রেগনেন্সিতে হয়, এটা যেরকম প্রেগনেন্সি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে ক্ষতি করতে পারে, যেই জন্য আপনার কিডনির সমস্যা হতে পারে। একই সাথে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে, বাচ্চার সময় হতে পারে, আপনার পানি ভেঙে যেতে পারে, এবং আপনার প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, সব ধরনের কমপ্লিকেশনই কিন্তু হবে। সেই জন্য আমি মনে করি দ্রুত আপনি একটা ইউরিন রুটিন ফর কালচার এটা দিয়ে দিবেন। তো একটা ভুল অনেক সময় আমরা করি যে ইউরিন কালেকশনটা কিন্তু প্রপারলি করা হয় না। আমাদের বলা হয় যে ইউরিন কালেকশন করার সময় যে খুব ভালো করে হাইজেনিক ওয়েতে নিতে হবে, এবং ইউরিনটা মিড স্ট্রিম ইউরিন, তার মানে কিছুটা ইউরিন বের হয়ে গেলে মাঝের টুকু নিতে হবে। কালেকশন করার সময় খেয়াল করতে হবে যে এটা শরীরের কোনো অংশ যেন না লাগে, সেভাবে নিয়ে আমরা খুব যত্ন সহকারে আমরা কালচার করতে পাঠাবো। এবং যদি আপনি বুঝেই থাকেন যে আপনার ইনফেকশনটা যেরকম সাথে জ্বর আছে বা তলপেটে ব্যথা আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইনফেকশন মানে অ্যান্টিবায়োটিক শুরুতেই শুরু করে দিই, ইউরিন স্পেসিফিক অ্যান্টিবায়োটিক শুরু করে দিই। এবং জি, আপনার জন্য আমি হয়তো মনে মনে করছি যে আপনি যে যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে হয়তো আপনার যে লোকাল কোনো ডক্টরের সাথে পরামর্শ করে হলেও আপনি একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে পারেন। এরপরে জি, ইউরিন কালচার রিপোর্ট যখন আসবে, তখন কালচার রিপোর্ট বলে দিবে যে আপনার অ্যাকচুয়ালি কোন অ্যান্টিবায়োটিকটা খাওয়া প্রয়োজন। আর জি। যেহেতু আপনার আবার সাথে বলেছেন যে গন্ধযুক্ত স্রাবও আছে, সেক্ষেত্রে আমি মনে করছি আপনার এক কোর্স অ্যান্টিবায়োটিক খাওয়া খুবই জরুরি। জি, ম্যাডাম আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছে, একটু সংক্ষেপে যদি উত্তর দিতেন যে ভিটামিন আসলে কত মাস থেকে খাওয়া উচিত এবং প্রেগন্যান্সি টিটেনাস টিকাটি আসলে কত মাস থেকে নিতে হবে? আমার মনে হয় কানেকশনে প্রবলেম হচ্ছে, ফিরোজা ম্যাডাম যদি একটু অ্যান্সার করতেন। ভিটামিনস তো আমরা প্রেগনেন্সির শুরু থেকেই আমরা বলি, ফার্স্ট ট্রাইমাস্টার থেকেই আমরা ভিটামিনস দিতে বলি, কারণ ভিটামিনস খেলে হয় কি একটু রুচিটাও কিন্তু বাড়ে। আর যেটা তুমি বলছো যে টিটানাস ইনজেকশন 2টা ডোজ, যদি তার আগে যদি যেটা 5টা ডোজ আমাদের অনেক মেয়েদের নেওয়া থাকে, তাদের বেলায় এখন লাস্ট কবে নিছে সেটা দেখতে হবে। এবং 2টা ডোজ আমি সাধারণত একটু লেট করে দেই, বলা জি, হয় যে ডেলিভারির 1 মাস আগে তোমার সেকেন্ড ডোজটা নিলেই চলে। সেই হিসাব করে উনি 6 মাস, 5 মাস, 6 মাসে বা 6 মাস 7 মাসে বা 7 মাস 8 মাসের সময় উনি নিতে পারে, কারণ আমরা জানি না যে কখন ডেলিভারি হবে। লাস্ট ডোজটা হবে ডেলিভারির 1 মাস আগে। জি। এক্ষেত্রে আরেকজন প্রশ্ন করেছে ম্যাডাম যে উনি একটা মাইট্রাল স্টেনোসিস এর রোগী এবং ওনার একবার এমআইও হয়েছিল, এই মুহূর্তে বয়স 32 বছর। উনি এই পর্যন্ত প্রেগন্যান্সি ট্রাই করেননি, এখন উনি প্ল্যান করছেন ট্রাই করবেন। এক্ষেত্রে আসলে ওনার জন্য আপনার কি টিপস থাকবে? এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মাইট্রাল স্টেনোসিস নিয়ে আমরা যতটা না ভয় পাই, একটা পেশেন্টের যদি এমআই এর হিস্ট্রি থাকে সেটা কিন্তু অনেক বেশি ভয়ের ব্যাপার। তো আর বয়স যেটা হয়ে গেছে, উনি মনে করছে যে 32 বছর বয়সে উনি চিন্তা করবে। 30 বছরের মধ্যে বাচ্চা হওয়া কিন্তু কমপ্লিট হওয়ার কথা, কারণ 30 বছরের পরের প্রেগনেন্সি কিন্তু ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। আগে যেটা আমরা বলতাম 35, এখন কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বলি যে 30-এর পরেই সব প্রেগনেন্সি ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে চলে আসে। এখন উনি যদি সত্যি সত্যি চায় উনি বাচ্চা নিবেন, অবশ্যই একজন কার্ডিওলজিস্টের কাছে যাবেন। সেখানে ওনার ইসিজি করা হবে, ওনার চেস্ট এক্সরে করা হবে, ওনার ইকোকার্ডিওগ্রাফি করবে। কার্ডিওলজিস্ট যদি ওনাকে বলে, ওনার দায়িত্ব নেন যে হ্যাঁ ঠিক আছে তুমি নিতে পারো বাচ্চা, সেক্ষেত্রে ওনাকে প্রেগনেন্সি নেওয়ার আগে একজন স্পেশালিস্টের কাছে যাবেন। উনি ফলিক অ্যাসিড এবং ভিটামিন শুরু করবেন আগে থাকতে, 3 মাস আগে থাকতে, যাতে বাচ্চার ডিফেক্ট কম আসে। এবং প্রেগনেন্সিতে উনি প্রেগনেন্সি একজন পিটোম্যাটার্নাল স্পেশালিস্টকেই দেখাবেন এবং কার্ডিওলজিস্টকে, দুইজনের কম্বাইন্ড চিকিৎসা চলবে সারা প্রেগনেন্সি। হ্যাঁ, ম্যাডাম আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে নর্মাল ডেলিভারি যদি কেউ চান, সেক্ষেত্রে আসলে কিছু কি এক্সারসাইজ বা কিছু কি রুলস আছে কিনা, যে এগুলো যদি উনি করেন পুরো প্রেগনেন্সিতে চান্স অফ নর্মাল ডেলিভারি বেড়ে যায়? না, নর্মাল ডেলিভারি তো আসলে একটা জিনিস হচ্ছে, নর্মাল ডেলিভারির জন্য তোমার যেটা লাগবে, বাচ্চার পজিশন ঠিক থাকতে হবে, তার সবকিছু নর্মাল থাকতে হবে, তার কোনো কমপ্লিকেশনস, প্রেগনেন্সি কমপ্লিকেশনস থাকবে না। এবং প্রেগনেন্সিতে কিন্তু আমরা শুয়ে বসে থাকতে বলি না। প্রেগনেন্সি মানে হইলেই যে তাকে শুয়ে বসে থাকতে হবে, আস্তে আস্তে হাঁটতে হবে, সেটা না। উনি ডেইলি অ্যাটলিস্ট ½ উনি হাঁটতে পারে, সকালে 15 মিনিট, বিকালে 15 মিনিট হাঁটা চলা। এটা যে থ্রু আউট প্রেগনেন্সি যে এক্সারসাইজের মতো হাঁটলে বাচ্চা নর্মাল হবে এমন কোনো কথা নাই। উনি নর্মাল যেটা ঘরের কাজ কাম, আমরা বলছি হেভি ওয়ার্ক করবে না, আদারওয়াইজ সব কাজেই উনি করবে। তারপরে শেষের দিকে বোঝা যাবে যে বাচ্চার পজিশনটা কি এবং বাচ্চার মাথা পেলভিসটাকে ক্রস করে গিয়েছে কিনা।
যদি পেলভিস ক্রস করে যায়, বাচ্চার মাথাটা পেলভিসের মধ্যে ঢুকে যায়, তারপরে বলা যাবে যে আসলে এটা নর্মাল হবে কি হবে না। তবে একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, আগে যেমন আমরা বলতাম যে 40 সপ্তাহ, এখন কিন্তু সারা পৃথিবী বলছে 40 সপ্তাহ না, আমরা 41 সপ্তাহ পর্যন্ত, কেউ যদি নর্মাল চায় 41 সপ্তাহ পর্যন্ত যদি আমরা অপেক্ষা করি তাহলে তার নর্মাল ডেলিভারির চান্সটা বাড়ে। কিন্তু যদি বাচ্চার এর মধ্যে কোনো গ্রোথ কমে গিয়ে থাকে তাহলে কিন্তু আবার ইন্ট্রাউটেরাইন ফিটাল ডেথ হওয়ার টাইমও এইটা। কাজেই দুটো জিনিসের মধ্যে আমাকে ব্যালেন্স করতে হবে যে তার কোনটা তার জন্য, তার বাচ্চার জন্য সেফ। জি ম্যাডাম, আমাদের কাছে ফৌজিয়া প্রশ্ন করেছেন যে তার বাচ্চার আলট্রাসোনোগ্রাফি বলছে মাইল্ড আইইউজিআর আছে, এক্ষেত্রে আসলে তার বাচ্চাটি আসলে কবে নাগাদ ডেলিভারি করলে ভালো হয় মাইল্ড আইইউজিআর এর ক্ষেত্রে, এবং একটি সিমেট্রিক্যাল আইইউজিআর আসলে কি ইন্ডিকেট করে? মাইল্ড আইইউজিআর বলে আসলে কোনো শব্দ নাই, হয় আইইউজিআর অথবা আইইউজিআর না, মাইল্ড বলে কোনো শব্দ নাই। উনি আমাদের কাছে ছবি পাঠিয়েছেন, আলট্রাসোনোলজি সেটি উল্লেখ করেছেন। আইইউজিআর এখন কত সপ্তাহে, সিমেট্রিক আইইউজিআর কিন্তু ভালো সাইন না। একটা হতে পারে সিমেট্রিক আইইউজিআর, আমরা অনেক সময় বলি যে কনস্টিটিউশনালি বাচ্চা যদি, মা যদি ছোট হয়, বাবা যদি ছোট হয়, সেক্ষেত্রে বাচ্চাটা ছোট হতে পারে, বাচ্চাটার গ্রোথটা ওরকম না হতে পারে। সেখানে আমি আল্ট্রাসাউন্ড যদি আমি করি, আল্ট্রাসাউন্ড আমাকে বায়োমেট্রি করলে আমাকে একটা গ্রোথ চার্ট দিবে। সেই গ্রোথ চার্ট যদি টেনসেন্টাইল, যে গ্রোথ চার্টটা যে জেস্টেশনাল এইজে তার গ্রোথ যেটা হওয়ার কথা সেটাকে যদি ফলো করে, অ্যামনিওটিক ফ্লুইড দ্যাট ইজ পানি যদি নর্মাল থাকে, বাচ্চার যদি কোনো অ্যানাটমিক ডিফেক্ট ইনক্লুডিং আমরা বলবো কার্ডিয়াক কোনো প্রবলেম না থাকে, বাচ্চার যদি কোনো ডাউন্সের কোনো ফিচার না থাকে, তাহলে আমরা এই পেশেন্টটাকে অ্যাটলিস্ট আমি বলবো প্রত্যেক 4 সপ্তাহ পর পর আল্ট্রাসাউন্ড করতে হবে এবং ডপলার দেখতে হবে। ডপলার হচ্ছে আম্বিলিকাল আর্টারি ডপলার 2 সপ্তাহ পর পর, এবং যদি দেখি আম্বিলিকাল আর্টারি ডপলারে কোনো রকমে দেখি যে ব্লাড ফ্লো কমে গেছে, তাহলে এটা সপ্তাহে সপ্তাহে করতে হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো আর্লি ডেলিভারি দরকার পড়তে পারে। এক্ষেত্রে উনি বলেছেন যে ওনার এই মুহূর্তে 35 সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে, তাহলে ডেলিভারি আসলে কবে করানোর চিন্তা উনি করবেন? না, এখন একদম না দেখে এটা আসলে বলা খুব ডিফিকাল্ট, কারণ ওনার ফ্লুইড কেমন আছে সেটা বুঝতে হবে, ওনার ডপলারের কি রিপোর্ট সেটা আমাকে দেখতে হবে। শুধু সিমেট্রিক আইইউজিআর বললে হবে না। যদি ডপলারের ফ্লো যদি ভালো থাকে, ডপলারে যদি তুমি ইউটেরাইন আর্টারি ডপলার চিন্তা করো, ওখানে যদি কোনো সমস্যা না থাকে, উই ক্যান কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আপ টু 37 উইকস। 37 উইকসের বিয়ন্ডে যাওয়ার কোনো স্কোপ নাই আইইউজিআর এর বেলায়। জি, আপনাকে ধন্যবাদ ম্যাডাম। এখন একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে এই যে রেগুলার ইন্টিনেটাল চেকআপে রোগীরা আসতে চাচ্ছেন, এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন যে তাদের আসলে এই মুহূর্তে স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, কারণ ডাক্তারের চেম্বারে তো আমরা জানি যে একটু ওয়েটিং এর ব্যাপার থাকে, একজনের পাশে আরেকজন বসতে হবে, সেখানে আসলে রোগীরা আশ্বস্ত হবেন কিভাবে যে ওনারা আসবেন কিন্তু ওনাদের স্বাস্থ্য ঝুঁকি নেই? না, আমরা যেমন করি, আমি যেমন চেম্বার করছি, হয়তো এপ্রিল মাসে একটু কম, খুবই কম করেছি, কিন্তু মে মাস থেকে আমি রেগুলার চেম্বার করছি। এখন আমরা যেটা যখন অ্যাপয়েন্টমেন্ট রোগীরা করে তখন আমরা স্পেসিং করি যে অ্যাটলিস্ট 15 মিনিটস পর পর একটা রোগীকে আমরা টাইম দিই, এবং বসার সময় আমরা বলি স্পেস করে বসতে, যে একজনের গায়ের সাথে আরেকজন যাতে লেগে না বসে। তারপরে হচ্ছে আমি পেশেন্টকে প্রোটেকশন নিতে বলি, যেমন আমরা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রাখছি, হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখছি, রোগীদেরকে বলি অবশ্যই গ্লাভস পরতে হবে, আমরা গ্লাভস সাপ্লাই দেই এবং উনি মাস্ক পরবে। এই কয়েকটা জিনিস উনি যদি মেনটেন করে, আর বাড়িতে যখন যাবে উনি বাইরের কাপড় যেটা পরে আসছে সবকিছু উনি একদম ধুয়ে গোসল করে তারপরে বাথরুম থেকে বের হবে, তাহলে আমার মনে হয় রিস্কটা অতখানি রিস্ক থাকবে না। জি, সেক্ষেত্রে আমরা রোগীদেরকে আশ্বস্ত করতেই পারি। প্রফেসর সেলিন সিদ্দিকা ম্যাডাম কি আছেন আমাদের সঙ্গে? আমার মনে হয় যে কানেকশনে আসলে একটু প্রবলেম হচ্ছে আজকে। ম্যাডাম আরেকজন বলেছেন যে তার এই নিয়ে থার্ড প্রেগন্যান্সি এবং প্রতি প্রেগন্যান্সিতেই তার হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা ড্রপ করে। এখন উনি ওনার হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করেছেন, এখানে দেখেছেন যে উনি থ্যালাসেমিয়া ট্রেট, এবং ওনার হাজবেন্ডও বিটা থ্যালাসেমিয়া ট্রেট আছে, কিন্তু বাচ্চা দুটোর মধ্যে কোনো ধরনের কিছু সমস্যা নেই। এখন থার্ড প্রেগন্যান্সিতে কি আসলে বাচ্চার কিছু হতে পারে কিনা দুজনই যদি ট্রেট থাকেন? ডেফিনেটলি হতে পারে। 25% দুজনেই যদি ক্যারিয়ার হয় 25% চান্স থাকবে বাচ্চা মেজর থ্যালাসেমিয়া জন্মাতে পারে, 50% চান্স থাকবে বাচ্চা ওনাদের মতো ট্রেট নিয়ে জন্মাতে পারে, এবং 25% চান্স থাকবে যে বাচ্চা হয়তো একদম সুস্থ বাচ্চা হবে। কাজে আগের দুটো সুস্থ হয়ে গেছে তার মানে না যে এই বাচ্চাটাও সুস্থ হবে। কাজেই ওনাকে প্রেগন্যান্সির মধ্যে ভিলাস বায়োপসি বা এমনিওসিনথেসিস করে
কনফার্ম করতে হবে যে এই বাচ্চাটা এফেক্টেড কি এফেক্টেড না। জি, আমি আবার আসবো আপনার কাছে। প্রফেসর সেরিন সিদ্দিকা ম্যাডাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা যদিও একেবারেই শেষ দিকে আছি আমাদের আয়োজনের। সেরিন সিদ্দিকা ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে আপনার কাছেই তার ডেলিভারি হয়ে গেছে 5 দিন আগে, এখন উনি বাসায় আছেন কিন্তু বাচ্চার জন্য পর্যাপ্ত মিল্ক পাচ্ছেন না এই মুহূর্তে, আসলে কি করতে পারেন? আসলে এই বিষয়টা হলো কি যে মিল্ক অনেক সময় 5-6 দিন লেগেই যায়, ঠিক মতো আসে না। এটা মেইন কারণটা হয় যে বাচ্চার অ্যাটাচমেন্ট যদি প্রপারলি না হয়, বাচ্চা ঠিক মতো সাকলিং না করে, সাকলিং সাথে সাথে কিন্তু আস্তে আস্তে মানে এটা হরমোন রিলিজ হয়, সেখান থেকে যে লে ডাউন, তার মানে মিল্ক সিক্রেশনের প্রপারলি হবে। তো আমার মনে হয় যে অধৈর্য হওয়ার কোনো কারণে বাচ্চার জন্য একেবারে ট্রাই করতে হবে। অনেক সময় আমরা যেটা করি যে বাচ্চা মিল্ক সিক্রেশন হচ্ছে না বলে আমরা হয়তো তাকে আর্টিফিশিয়াল দিয়ে দিলাম, তখন কিন্তু বাচ্চা আর টানছে না ঠিক মতো, এবং এই জন্য মিল্ক সেক্রেশন হচ্ছে না। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ইউ জাস্ট কিপ অন ট্রাইং। আর এট দ্য সেম টাইম আমরা অনেক সময় একটা ওষুধ, যেটা হয়তো তোমাকে আমরা দিয়েও দিয়েছি, সেটা হলো যে আমরা যেটা অমিডন অথবা বলি যে ডিফ্লাক্স, এই টাইপের ওষুধগুলা, ডমপেরিডন। তো এটা আমরা সাধারণত একটা 10 মিলিগ্রাম করে থাকে, 2টা করে 3 বেলা অনেক সময় দেই। দিলে দেখা যায় যে ডমপেরিডন খেলে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার সিক্রেশনটা অনেকটাই বেড়ে যাবে। এছাড়া ল্যাক্টোজিন নামে আরেকটা ওষুধও আছে, এটাও 2বার থেকে 3বার করে খাওয়া যায়। বাট আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে, বাচ্চাকে বারে বারে সাক করাতে হবে, এবং বাচ্চাই কিন্তু তার যতটুকু মাত্রা প্রয়োজন সেটা কিন্তু সে বের করে নিয়ে চলে আসবে। আমি মনে করি একটু কনফিডেন্স আমার অবশ্যই থাকতে হবে, ইনশাল্লাহ চলে আসবে। আর জি প্রচুর পরিমাণে পানি, লিকুইড এসব বেশি বেশি করে খাবে ইনশাল্লাহ, জি, আমি মনে করি। তানজিম মাহমুদ আপনার কাছে প্রশ্ন করেছে, তার স্ত্রীর ডায়াবেটিস আছে, ফাস্টিং 5.5 থেকে 6 এর মধ্যে থাকে। এখন এটি কোনো প্রবলেম করতে পারে কিনা, এবং ডায়রিয়া হলে আসলে প্রেগন্যান্সিতে কি ধরনের ওষুধ দেওয়া যায়? আচ্ছা, প্রথম কথা হলো যে ফাস্টিং 5 আপ টু 6.1 পর্যন্ত আমরা এলাও করি, সুতরাং 5.5 একদমই অ্যাবসলিউটলি নরমাল আছে। কিন্তু শুধু ফাস্টিং ভালো থাকলেই হবে না, পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারটা কত সেটা কিন্তু দেখতে হবে। তার মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3বারই খাওয়ার পরে আমরা কিন্তু টার্গেটটা বলি 7-এর নিচে থাকাটা ভালো, সেটা খেয়াল করতে হবে। এবং তার থেকে বেশি যদি থাকে সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে শুরুতে ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ, তাতে যদি না হয় তাহলে কিন্তু আমরা মেডিসিন দেবো। আর ডায়রিয়ার জন্য ডায়রিয়া, আমি একটা জিনিস আমি সাংঘাতিক ভয় পাই, কারণ ডায়রিয়াতে হয় কি যে আমাদের শরীরে পানির অংশটা অনেক কমে যায়। পানির অংশ কমে যাওয়া মানে তার প্রেশার কমে যাবে, প্রেশার কমে যাওয়া মানে তার প্লাসেন্টাল সার্কুলেশন কমে যায়, যার জন্য হয় কি যে একুট ফিটাল ডিস্ট্রেস হতে পারে, এগুলো একটা। ডায়রিয়ার সাথে যে অর্গানিজমটা সে নিজে আবার বাচ্চার ভিতর চলে যেতে পারে, গিয়ে ডাইরেক্টলি ফিটা টক্সিক, সেই জন্য একটা সমস্যা হতে পারে। আরেকটা হতে পারে কি, ডায়রিয়ার সাথে হাই ফিভার হলো, ওইটার জন্য কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে, 3 ভাবে কিন্তু ক্ষতি করতে পারে। সুতরাং ডায়রিয়াটা আমি মনে করি অত্যন্ত সিরিয়াস ভাবে দেখতে হবে। প্রথমত যেটা করতে হবে, ডায়রিয়ার সাথে সাথে আমাদের যতবার টয়লেট হলো তার সাথে সাথে ওরসালাইন এবং পানি বা তরলজাত খাবার যেই পরিমাণ আউট হয়েছে এই পরিমাণ কিন্তু আমাদের খেয়ে নিতে হবে। ডায়রিয়ার সাথে অনেক সময় ভমিটিং থাকে, যদি ডায়রিয়া এবং বমি দুইটা একসাথে থাকে সেক্ষেত্রে তো আর খাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি অবশ্যই আইভি ফ্লুইড দিতে হবে, এবং সেই ফ্লুইড নেওয়ার জন্য অনেকে মনে করেন বাসায় বসে নেওয়া সম্ভব, এটা কোনো মতেই না। আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে, এবং সেখানে থেকে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ব্লাড প্রেশার প্রপারলি মেনটেন হচ্ছে, প্লাসেন্টাল সার্কুলেশন প্রপারলি মেনটেন হচ্ছে। জি ডায়রিয়া তো ভয় পাওয়ার কিছু না, এটা জি কিন্তু অটো রিসলিউশন হয়ে যায় এবং জি ভালো হয়ে যাবেন, কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হবে। ম্যাডাম, আমরা একদম শেষ পর্যায়ে আপনার শেষ কমেন্টসটা নিতে চাচ্ছি। এই মুহূর্তে করোনার সংকটে অনেক গর্ভবতী মা ঘরে থেকে মানসিক ভাবে বিপর্যস্ত, তাদের ভালো থাকার জন্য যদি মোটা দাগে দুটো কথা বলতেন তারা কিছুটা আশ্বস্ত হতো। সেন- আমি প্রথমে বলতে চাই, করোনাকে নিয়ে আসলে শঙ্কা করার কিছু নাই, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাট আমাদেরকে নিয়ম মেনে নেওয়ার বিষয়টা আছে। সুতরাং করোনা কিন্তু আমরা সত্যিকার অর্থে যদি আমরা দেখি যে আমাদের অনেক কিন্তু প্রাণহানি হয়েছে, কিন্তু আমরা গর্ভবতী মায়েদের প্রাণহানি হয়েছে বা সমস্যা অনেক বেশি, সেটা কিন্তু দেখি না। সুতরাং আল্লাহ তাআলা নিজেই কিন্তু আমাদের গর্ভবতী মায়েদেরকে খাস রহমত করে কিন্তু আমি মনে করি যে আমাদেরকে অনেকটাই সুরক্ষা করছেন। যারা গর্ভবতী মায়েরা, তাদেরকে যাদের ইনফেকশন হয় নাই, আমি মনে করি যে আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মেনটেন করবেন, এবং আপনি যখন বাইরে যাবেন অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করবেন, বারে জি বারে হাত ধুয়ে নেবেন। জি, আপনি আপনার প্রেগনেন্সির জন্য আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। আপনি ইনশাল্লাহ আপনার যে পেটের সন্তানটি আছে সুস্থ থাকবে এবং সুস্থ ধন্যবাদ। একটা সন্তান হবে। ধন্যবাদ ম্যাডাম, আপনি সুস্থ থাকবেন। আমি ফিরোজা ম্যাডামকে দিয়ে শেষ করব। ম্যাডাম, আপনাকে আমরা জানি যে আপনি পথিকৃৎ বাংলাদেশের ফিটোম্যাটালান মেডিসিনকে এগিয়ে নেওয়ার জন্য যে স্বপ্ন নিয়ে আসলে যাত্রা শুরু করেছিলেন, সেই স্বপ্ন এখন পর্যন্ত কতটুকু পূরণ হয়েছে, এবং এই যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, এই বিষয়ে আপনার রোগীদের যেভাবে অ্যাওয়ার্ড করতে চেয়েছিলেন সেটি কি আসলে পারা গেছে?
না একদম যে পারি নাই শারমিন সেটা না, আমরা একদম খুব এখনো এক মুহূর্তে তুমি বলতে পারবা না। আমরা আসলে তো 2004 সাল থেকে শুরু করেছি, আজকে হলো তোমার 16 বছর হয়ে গেছে না, আজকে 20 সাল, তার মানে 16 বছর। এর মধ্যে আমরা ধরো এখন একটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে গেছি, আমাদের আউটডোর আলাদা, আমাদের এটি তো আসলে আপনার একটি স্বপ্নের জায়গা, এই স্বপ্নটি আলাদা। কতটুকু পৌঁছেছেন আপনি? এখন আমি এটা তো শুধুমাত্র একটা, আমি এক জায়গায় কাজ করি, শুধু এক জায়গায় কাজ করে এটার মধ্য দিয়ে হবে না। আমি চেষ্টা করছি এই সাবজেক্টে কিছু পোস্ট ক্রিয়েট করার জন্য, যদি হয়ে যায় তাহলে সারা বাংলাদেশে ডাক্তাররা স্পেশালাইজড হবে, তারা ওই সমস্ত জায়গায় চিকিৎসা দিবে এবং রোগীরা সেই চিকিৎসা পেলে অনেক আনওয়ান্টেড যে ম্যাটারনাল ডেথ এবং ম্যাটারনাল যে ঝুঁকি সেটা আমরা কমাতে পারবো। এবং তখনই আমাদের এক ফিরোজা বেগম তো সারা জীবন বেঁচে থাকবে না, আমরা তো এক সময় না এক সময় চলে যাব। আমি যদি মনে করি যে আমার পরিবর্তে তুমি এই হালটা ধরতে পারছো, তাহলে আমি মনে করব যে হ্যাঁ আমি সার্থক, আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে একবার মনে করিয়ে দিতে চাই যে আমাদের রোগীরা কিন্তু আপনাদের দুজনের উপর অনেক ভরসা করে। সেই ভরসার জায়গাটি আরো সামনের দিকে প্রসারিত হবে। আপনারা আমাদের রোগীদের জন্য যেভাবে কাজ করছেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ থেকে আরো কাজ করে যাবেন, এই আশা রেখে আজকে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন। তোমাকে ধন্যবাদ ধন্যবাদ শারমিন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নুবিস্তা আই হেলথে, কথা বলছিলাম বাংলাদেশের দুজন রোগী বান্ধব চিকিৎসক এবং বাংলাদেশের স্বনামধন্য দুজন চিকিৎসকের সঙ্গে। আমরা অনেক চেষ্টা করেছি আপনাদের প্রচুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আবারও আগামীতে আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত করোনাকে ভয় না পেয়ে সচেতন হয়ে একে জয় করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।